আমরা সন্ধান পেয়েছিলাম এমন কূপ যার পানি দিয়ে মৃত মানুষকেও জীবিত করা যেত। এক ভয়ঙ্কর কূপ যার কাহিনী শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। কথা যখন হয় দই নিয়ে, তখন বগুড়ার দই বেস্ট। আমরা চলে গিয়েছিলাম একেবারে বগুড়ার দইয়ের কারখানায়। অসাধারণ, এক কথায় অসাধারণ, পারফেক্ট। খেলাম যেমন, সাথে নিয়েও এলাম। চলে গিয়েছিলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর খ্যাত স্থানে, যেখানকার রহস্য এখনো মানুষের পিছু ছাড়েনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে গিয়েছিলাম আজকে বগুড়াতে। আমরা ভেড়ামারা থেকে চলে যাই 12 মাইলে, কারণ ভেড়ামারা থেকে বগুড়ার কোনো বাস বা ট্রেন নেই। যেহেতু ভেড়ামারা থেকে সরাসরি কোনো ট্রেন নেই, তাই আমাদের বাসের জন্য আমাদের চলে যেতে হয় 12 মাইলে। 12 মাইল থেকে বগুড়ার বাস অ্যাভেলেবল পেয়ে যাবেন। সুন্দর একটি সকাল ছিল। আমরা বাড়ি থেকে বের হই 7টার পরে, কারণ আমাদের জানা মতে বাস ছিল 7:45-এ। সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে রওনা দিই। আমরা গিয়ে পৌঁছাই ভেড়ামারা 12 মাইলে, কিন্তু গিয়ে জানতে পারি যে কুষ্টিয়া থেকে বগুড়ার সরাসরি বাস বন্ধ ছিল, তাই আমাদের রুট একটু পরিবর্তন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নাটোর হয়ে বগুড়াতে যাব। আমাদের বাস চলে এসেছে। নাটোর গিয়ে আমরা বাস চেঞ্জ করি। এখন নাটোর থেকে বগুড়া যাব। দাঁড়িয়ে আছি টার্মিনালে বাসের জন্য। নাটোরে গিয়ে পৌঁছাই আমরা 10টার দিকে। বাস অ্যাভেলেবল থাকায় আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা নাটোর থেকে বাসে উঠি বগুড়ার, সরাসরি বগুড়া হয়ে যাবে বাসটি। ভেড়ামারার 12 মাইল থেকে নাটোর পর্যন্ত জনপ্রতি 150 টাকা করে টিকিট মূল্য। আবার নাটোর থেকে বগুড়া পর্যন্ত 150 টাকা করে জনপ্রতি নিয়েছিল। এটা ছিল বগুড়া শহরের মধ্যেকার দৃশ্য। মাটির ডালি নামের স্থান ছিল এটা। যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা মহস্তানগড় ঘুরবো, তাই আমাদের জন্য সুবিধাই হয়েছে অনেক, কারণ এই রুটটা সম্পূর্ণ চলে গিয়েছে হচ্ছে রংপুরের দিকে, রংপুর সৈয়দপুরের দিকে। যেহেতু মহস্তানগড়ও হচ্ছে এই রুটেই পড়ে, তো এই বাসটি যাবে হচ্ছে রংপুরের দিকে। তাই আমরা বগুড়া শহর থেকে এই রুট ধরে মাটির ডালি হয়ে চলে যাই মহস্তানগড়ে। এবার আমরা যাচ্ছি বেহুলা লক্ষিন্দর। মহস্তানগড় নেমে আমরা মাজার শরীফের সামনে থেকে অটোতে উঠে চলে যাই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। গিয়ে দেখতে পাই প্রচুর আকারে ভিড় ছিল জায়গাটিতে, আশেপাশে জ্যাম বেঁধে গিয়েছিল। আমরা গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। চলুন দেখা যাক আশেপাশে কি আছে এবং এর ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ঢুকতেই পেয়ে গেলাম একটি মানচিত্র। মানচিত্রটি মূলত ছিল রংপুর এবং রাজশাহী অঞ্চল সময়ের প্রত্নতত্ত্ব সমূহর নিদর্শন, যেখানে সংরক্ষণ করা আছে সে সংরক্ষিত এলাকাগুলো চিহ্নিত করার জন্য। বেহুলার বাসরঘর আসলে বগুড়া জেলার গোকুল গ্রামে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক স্থান, যার পোশাকের নাম গোকুল মেদ বা লক্ষিন্দরের মেদ। সামনে একটি পিকনিক গ্রুপের ফটো সেশন চলছিল। এই জায়গা জুড়ে রয়েছে হাজারো ইতিহাসে ঘেরা এবং রহস্যের একটি বিরাট পর্দা রয়েছে এই জায়গা জুড়ে। বেহুলা লক্ষিন্দরের কাহিনীটি হলো মনসামঙ্গল কাব্যের একটি জনপ্রিয় লোকগাথা, যেখানে সাপের দেবী মনসা ও শিবের উপাসক চাঁদ সদাগরের বিরোধিতার জেরে চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের সর্পদর্শনে মৃত্যু ঘটে।
এই ঘটনার পর লক্ষিন্দরের স্ত্রী বেহুলা তার মৃত স্বামীর লাশ নিয়ে স্বর্গলোকে গিয়ে দেবীর আরাধনা করে, তাকে পুনরায় জীবিত করেন, যা তাদের সতী সাধ্যে ও প্রেমময় সম্পর্কের এক অসাধারণ দৃষ্টান্ত। কিন্তু গবেষকদের মতে এটি ছিল প্রাচীন বৌদ্ধ মঠ। হাজারো রহস্য দ্বিমতে এখনো জায়গাটি ইতিহাসের একটি অমূল্য দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে। আমরা এক পর্যটক আন্টির সাথে কথা বলি, তিনি আমাদের এই জায়গা সম্পর্কে গল্পগুলো সুন্দর করে বলছিলেন। আমি তো বুড়া হয়ে গেছি, চোখ থেকে তো শুনতে হলো লক্ষিন্দরের ঘর। পরে তো বাবা আসছে যখন একটু দেখাই তো ওই দেখে আসি। ওপর থেকে এই দৃশ্যটা আসলে অসাধারণ ছিল, আমার খুবই ভালো লেগেছিল। এই জায়গাটার কি সম্পর্কে কি ছিল, কোনো তথ্য জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসলে রহস্যে ঘেরা জায়গাটিতে আমার কাছে রহস্যই থেকে গিয়েছে। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয়েছিল না, তাই আমরা চলে যাই খাওয়ার উদ্দেশ্যে সামনে কোনো হোটেল খুঁজতে। আমরা বেহুলা লক্ষিন্দরের এখানে এসে সামনেই একটা ছোট্ট হোটেল পেয়েছি। তে হোটেলে বসে কিছু নাস্তা, যেহেতু এখন ভাত পাওয়া যাচ্ছে না, তাই ছোটোখাটো একটু কিছু খেয়ে নেব। তো খাজা, তোমরা দেখো খাজা খাচ্ছি। এরপরে লুচির অর্ডার দিয়েছি, আসলে অবশ্যই তোমাদের দেখাবো। তো নাও খাওয়া যাক, দেখি কেমন টেস্ট। আমরা খেয়েছিলাম বগুড়ার বিখ্যাত আলু ডাল দিয়ে লুচি, ফুলকো ফুলকো লুচি সাথে ডাল। কি টেস্ট! তোমরাও এসে খেয়ে দেখো। কিন্তু সামনে পানের দোকান দেখে আমাদের ইচ্ছে হলো একটু পান ট্রাই করা যাক, তাই আমরা চলে গিয়েছিলাম পানের দোকানের সামনে। বিখ্যাত ভালো পানটা এখানকার বিখ্যাত হয় যে পানের রেট আছে দেখে। প্রেম সোহাগ পান খাই নাকি 100 টাকা দাম। দাঁড়ান এক মিনিট। বউ সোহাগী পান 80 টাকা, স্বামী সোহাগী পান 60 টাকা, হীরামণি পান 50 টাকা, মধু মালতী পান 40 টাকা, চিটি রস পান 30 টাকা, আগুন পান 25 টাকা, শাহী পান 20 টাকা, আর নবাবী। আর কি এটা স্টার পান 5 টাকা। আমরা কি পান খাবো? আমরা কি খাবো? আগুন ধরাই দিই একটু। খাই। আগুন অত মজা লাগে, হচ্ছে পিতি রস টাকা সব চলে। তিরস? আচ্ছা ঠিক আছে, কত দাম? দুটো। দিতে বসে না, বসবেন কি ভিতরে? আমি ঢাকা পানি জল পুরস্কার হচ্ছে লেখা আছে। ও আচ্ছা, বাড়ি পান দোকান। বাড়ি পান দোকানদার। যুগে সফলতা পেরিয়ে, মানে আপনার আগেও কি এখানে? না, আমি দোকান আচ্ছা, যুগে সফলতা, তার মানে অনেক বছর হয়ে গেল। 24 বছর? বাহ বাহ, নাও। বাড়ি পান এটা ছিল সাদা বাসর গাছ সাজিলা ওটা। দোকানটি ছিল একদম বেহুলার বাসরঘর স্থানের একদম সামনে। রসে রসে এটা হচ্ছে ভোগ। কুষ্টিয়া। কুষ্টিয়া গ্রামের নাকি? হ্যাঁ হ্যাঁ পুরো খান পুরো খান। হ্যাঁ, খাবো খাবো। এলাকা যা আছে সব খান। তারপরে বলবো যে পানটা কেমন হয়েছে, ঠিক আছে? গল্প তো অনেক শোনা যায়, বাট আমি কিন্তু তোমাকে সঠিকটা জানাবো।
প্রেমে যদি কেউ ঠেকা খেয়ে থাকো তাহলে প্রেম খাওয়া থেকে পান খেতে পারো। পানের টেস্ট আসলে অনেক মজার ছিল। আপনারা যদি যান তাহলে ট্রাই করে দেখতে পারেন। বগুড়ায় গিয়েছে আর বগুড়ার দই ট্রাই করব না তাই কখনো হয়? তাই তো চলে গিয়েছিলাম। দই না খেলে একেবারে লস, খাওয়া তো লাগবেই। তবে আব্দুল্লাহর দই ঘর, চলো আসো। আমরা চলে গিয়েছিলাম আব্দুল্লাহ দই ঘর। জানতে পারি যে এখানে এই আব্দুল্লাহ দই ঘর দইয়ের টেস্ট নাকি বগুড়াতে বেস্ট। তাই আমরা সেই সন্ধানে চলে গিয়েছিলাম আব্দুল্লাহ দই ঘরের কারখানাতে। গিয়ে দেখি দইয়ের জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। সেখানে গিয়েও আমরা ওনাদের সাথে কথা বলি। এইখানে মিষ্টির রস বা শিরা, যেটাকে শিরা জাল দেওয়া হচ্ছিল, শিরা তৈরি করা হচ্ছিল মূলত। ওইটা ছিল লাল মিষ্টির শিরা। এই যে রসগোল্লা, এ যেন রসে টই টুম্বুর। আহা, বগুড়ার দই কি যে টেস্ট ছিল। হয় কেজি হিসাবে বিক্রি করা হয় না, তবে এক একটা পিস 220 টাকা করে, ঠিক আছে? তো আমরা এবার ট্রাই করব আর বলবো যে দইটা কেমন টেস্ট। তবে আগেই বলেছি আব্দুল্লাহ দই ঘর, মনে রাখবে সবাই। কিন্তু দই তো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, তারপরেও তুই খেয়ে দেখ, মানে একদম দইটা একটু খেয়ে দেখি, দেখে তোমাদের বলছি। আব্দুল্লাহ দইঘর কারখানার লোকেশন পাবেন বেহুলা লক্ষিন্দরে বাসরঘর স্থানে যেতে একদম রাস্তার পাশেই। ওইখানে একটা সাইনবোর্ডে লেখা আছে আব্দুল্লাহ দইঘর। আমরা জানতে পারি তাদের নিজস্ব কোনো ফার্ম নেই, কিন্তু তারা কিছু কিছু জায়গা থেকে, কিছু ফার্ম থেকে তারা দুধ সংগ্রহ করে এবং দিনে প্রায় 250 লিটার করে দুধ প্রয়োজন হয় দই বসানোর জন্য। আর এটা ছিল ছানাকাটার দুধ জাল দিচ্ছিল। এই তো আমাদের দইয়ের প্যাকিং করা শেষ। একেবারে দইয়ের কারখানায় গিয়ে দই খেয়ে দেখে আবার সেইটা নিয়ে আসার বিষয়টা আমাদের কাছে অসাধারণ লেগেছিল। আমরা তারপরে চলে গিয়েছিলাম আরেকটি রহস্যে ঘেরা জায়গায়, যা হলো জিয়তকুণ্ডু। জিয়তকুণ্ডু নামে এই কূপটিতে রয়েছে অনেক রহস্য। এই কূপের পানিতে নাকি মৃত ব্যক্তিও জীবিত হয়ে উঠত। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহেস্থানগড়ের প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত এই কূপটির সন্ধান পাওয়া যায়। লোককথা অনুযায়ী রাজা পরশুরাম তার সৈন্যদের জীবিত করার জন্য নাকি এই কূপের পানি ব্যবহার করতেন। রাজা পরশুরাম এই কূপটি খনন করেন। শাহ সুলতান বলখি মহিষাবের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে একটি গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকেই এই কূপের পানি অলৌকিকতা ক্ষমতা নষ্ট। পাশে ছিল পরশুরামের রাজপ্রাসাদের অংশবিশেষ, যা প্রাচীনকালের ইতিহাস তুলে ধরেছে। রহস্যে ঘেরা এই মহেস্থানগড়, যা আমাদের জানার আগ্রহকে আরও আগ্রহী করে তোলে। তাই আগামী ভিডিওতে আরও অনেক রহস্যকে তুলে ধরব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।